ইসরায়েলের ভূখণ্ডে 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি, কড়া জবাবে হুঁশিয়ারি প্রেসিডেন্ট নেতানিয়াহু। একই রাতে 3 সাবেক এমপি গ্রেফতার। রাজধানী থেকে র্যাবের জালে আব্দুল সালাম মুর্শেদ ও আব্দুর রউফ। চট্টগ্রাম থেকে ইকরামুল করিম। মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নানা আনুষ্ঠানিকতা। রাজশাহী অঞ্চলে কমেছে ইলিশ আহরণ। গত অর্থ বছরে নেমেছে অর্ধেকে। পদ্মার গভীরতা বাড়ানো ও মাছ ধরা বন্ধের পরামর্শ। এবং চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা, ম্যান সিটি, ইন্টার মিলান ও ডর্টমুন্ড। হাই ভোল্টেজ ম্যাচে পিএসজিকে হারালো আর্সেনাল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। ইসরায়েল অভিমুখে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশ ইরান। এর মধ্যে রয়েছে দূরপাল্লা ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। তেহরানের প্রতিশোধমূলক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। প্রাণহানির খবর না পাওয়া গেলেও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেভাতিম বিমান ঘাঁটি। ইরান বড় ভুল করেছে উল্লেখ করে কঠিন জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্ররাও। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দেশটির অজানা স্থান থেকে মঙ্গলবার রাতে নিজেদের তৈরি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় শত্রু ইসরায়েলের বুক ছিন্ন ভিন্ন করে দিতে। ইরান থেকে 2000 কিলোমিটার দূরত্বে ইসরায়েলের তেল আবিব অধিকৃত পূর্ব জেরুজালেম সহ বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র। তার আগেই সতর্ক সংকেত সাইরেন বাজে ইসরায়েল জুড়ে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয়। তেল আবিবের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই ঘর থেকে মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণ করতে দেখা যায়। ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু স্থাপনা। অনুসন্ধান করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্যতম সামরিক বিমান ঘাঁটি নেভাতিম ধ্বংস হয়ে গেছে। সেখানে বিকট বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখা যায় বলে উঠে এসেছে প্রতিবেদনে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজায় ফিলিস্তিনিদের উপর অত্যাচার, লেবাননে হামলা, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জেরে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হুঙ্কার দিয়ে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা হলে পরিণতি হবে আরও ভয়াবহ। ইরান ইসরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় ভুল করেছে, তার খেসারত দিতে হবে দেশটিকে। এক ভিডিও বার্তায় তাৎক্ষণিক এমন হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যে শিগগিরই বড় ধরনের প্রতিক্রিয়া দেখানোর বার্তা দিয়েছে আইডিএফ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তেহরানের আচরণকে বেপরোয়া আখ্যা দিয়ে বিশ্বকে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পরিস্থিতিকে আর জটিল না করে বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জাপানের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এবং সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের তথ্য মিথ্যা বলেও দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের ওপর রকেট যুদ্ধ শুরু করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই হামলা তীব্রতর হতে শুরু করলে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
স্থানীয় সময় সোমবার রাতে লেবাননে সীমিত আকারে স্থল হামলা শুরুর দাবি করে বিবৃতি জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে ইসরায়েলের এই দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে এমন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানায় হিজবুল্লাহ। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে লেবাননের সাথে নতুন করে সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। None of us want to return to the years. আমরা কেউই বিভীষিকাময় বছরগুলিতে ফিরে যেতে চাই না। সে কারণেই আমরা বিশ্বাস করি রেজুলেশন 1701 বাস্তবায়ন করা উচিত। আগামীতে রাজনৈতিক সমাধান হোক। লেবানন ইস্যুতে ইসরায়েলকে সামরিক পথ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। That resolution 1701 should be implemented. ইসরায়েলি আগ্রাসনের মধ্যে লেবাননের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুর্কি সংসদের উদ্বোধনী বক্তৃতায় লেবাননে ইসরায়েলের কার্যক্রম নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। İsrail'in Filistin'de, Gazze'de yaklaşık bir yıldır yürüttüğü ইসরায়েল প্রায় এক বছর ধরে গাজায় যে সন্ত্রাস ও গণহত্যা চালাচ্ছে তা দুর্ভাগ্যজনকভাবে আজ লেবাননে বিস্তৃত হয়েছে। লেবাননে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, একই সঙ্গে ওই অঞ্চলের দেশগুলোকে যুদ্ধের দিকে টেনে নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমি এখান থেকে খুব স্পষ্টভাবে ইসরায়েলকে সতর্ক করতে চাই, সাবধান হও, লেবাননে স্থল অভিযানের ফল হবে ভয়ঙ্কর। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে লেবাননকে সমর্থন করব। একইভাবে লেবানন রক্ষায় ইসলামিক বিশ্বকে পাশে চাই। ateşine çekmek için her yola başvuruyor. এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এবং সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে তেল আবিবে হামলার পর মধ্য ও উত্তর ইসরায়েলের বেসামরিকদের জন্য নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্য প্রসঙ্গ, খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকার হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম নগরী খুলশী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয় নগদ ১০ লাখ টাকা সহ বেশ কিছু বিদেশি মুদ্রা। সেই সঙ্গে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রৌফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আজ তাদের আদালতে তোলা হতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারই নেবে। নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন তিনি। ভারতে পলাতক শেখ হাসিনাকে আইনি উপায়ে ফেরত চাওয়া হবে বলেও জানান নোবেল জয়ী। বলেন ভারতের সঙ্গে তার সরকার সম্পর্ক এগিয়ে নিতে চায়। লুৎফর কবিরের রিপোর্ট। নির্বাচন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে নিউ ইয়র্কে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার মুখোমুখি হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নানা পরিস্থিতি উঠে আসে এই সাক্ষাৎকারে। শুরুতেই বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা মনে করেন শীঘ্রই তাদের উপর জনগণের আস্থা ফিরবে। তারা দেখছে যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না, তার ফলে সেনাবাহিনীর কাছে দায়িত্ব পালন করতে হচ্ছে, সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না। তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। আমি বরাবরই বলে এসছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি মনে করি, আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। বাংলাদেশের নির্বাচন কবে হবে, সময় ও দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে ভয়েস অফ আমেরিকার বাংলাকে জানান প্রধান উপদেষ্টা। সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত, কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে।
সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উঠে আসে সাক্ষাৎকারে। তিক্ততা পেছনে ঠেলে দুদেশের স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ডক্টর ইউনূস। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার, আমরা দুই প্রতিবেশী। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাওয়া হবে বলে জানান এই নোবেল জয়ী। এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। সাক্ষাৎকারে সার্ক পুনর্গঠনের উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। ক্ষমতা যাওয়া উচিত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার নিয়ে তাড়াহুড়া না করতে প্রবাসী বাংলাদেশিরা অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে নিজেদের স্বার্থেই ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার উপর জোর দিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হতে পারে ঢাকা দিল্লি বৈঠক। 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরের কথাও জানান তিনি। শিউলি রায়কের সাথে নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন নিয়ে তিনি জানান, নিজেদের স্বার্থে ঢাকা দিল্লি সম্পর্ক ভালো করতে হবে এবং নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে দুদেশের। উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা এগুলি তারা সব ভিসা চালু করবে বলে করতে পারবে, এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না। তিনি আরো জানান, 4 অক্টোবর সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক হবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে। সংস্কার নিয়ে তাড়াহুড়ো না করতে প্রবাসী বাংলাদেশিরা অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কারে গঠিত 6 কমিশনের রিপোর্ট পাওয়ার পরই নির্বাচনের রূপরেখা নিয়ে বলা সম্ভব বলেও জানান তিনি। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরো কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারবেন। এছাড়া 71কে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরালো করবে না সরকার বলেও জানান এই উপদেষ্টা। 71-এর ঘটনায় দেশটি ক্ষমা চাইলেই সম্পর্ক আগানোর কথা জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 111 ও স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ঘিরে রেখেছে বলে অভিযোগ করে সময় থাকতে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আর ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই পোশাক কারখানা ও পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে আবার অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন জানাচ্ছেন বাকিটা। বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় ষড়যন্ত্রে পা না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। শত সৈন্যের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে তারা ব্যর্থ, আমরা চাই না, কিন্তু ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলবো, ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। জামায়াত নেতারা বলেন, দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি। আর বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবকিছু ভেস্তে যাবে। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার। আমরা যে যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের কারণেই এখনো গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার। 2 মাস পেরিয়ে গেলেও ঘুম ভাঙছে না উপদেষ্টাদের। মামলাগুলো এখনো কেন চলবে?
সেগুলো কেন প্রত্যাহার হবে না? 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন। শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এই অবস্থা। আজকে সরকারের বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশার চাবি তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র এখনো ষড়যন্ত্র করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে। সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। বিগত সরকারের সময়ে ইউনিয়ন পরিষদ সদস্যরাও বর্বরচিত হামলায় জড়িত অভিযোগ করে তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান রুহুল কবির রিজভী। তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করতে পারেন সেজন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর চকবাজার এক সুধী সমাবেশে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায়ও সকলের এগিয়ে আসা প্রয়োজন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জামাত আমির বলেন, যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে নির্বাচনে নিয়ে আসার প্রশ্নই অবান্তর। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা বরাবরই দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। ক্ষমতায় গেলে কোনো ধরনের তেলবাজিকে জামায়াত প্রশ্রয় দিবে না বলে উল্লেখ করে আমির বলেন, জাতীয় স্বার্থে তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলেই আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি। এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকে আমরা আহ্বান জানাবো, আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। বন্যার্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে সংগ্রহ করা টাকার অডিট রিপোর্ট প্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বচ্ছতা, জবাবদিহি ও দৃষ্টান্ত সৃষ্টিতেই অডিট রিপোর্ট প্রকাশে সময় লেগেছে বলে জানান সার্জিস আলম। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 8 কোটি টাকা ও বাকি টাকা উত্তরাঞ্চলের বন্যায় দেওয়া হবে বলে জানান তারা। আলমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বন্যার্তদের টাকার অডিট রিপোর্ট প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের যে ত্রাণ কার্যক্রম চলেছিল, এ সময় তারা বলেন, মোট 11,69,00,000 টাকা দুর্গতদের জন্য উত্তোলন করা হয়েছে, যার মধ্যে ব্যয় হয়েছে 1,78,33,000 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল, প্রায় আমাদের হিসাব মতো, এবং তাদের সাথে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা। 38 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। বাকি 9,91,00,000 টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে, অর্থাৎ 1,91,00,000 টাকা, সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে
ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। স্বচ্ছতা, জবাবদিহি ও দৃষ্টান্ত সৃষ্টিতেই অডিট রিপোর্ট প্রকাশে সময় লেগেছে বলে জানান অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সংগঠনটি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চলতি ব্যাংক হিসাব থাকায় কোনো মুনাফা নেননি তারা। 70-এর দশক পর্যন্ত রাজশাহীর পদ্মায় মিলিত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ আকারে বড়, স্বাদে অতুলনীয়, দামে কম ও সহজলভ্য হওয়ায় সবার নাগালে ছিল। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে পানির প্রবাহ যেমন কমেছে, নদীতে ইলিশের পরিমাণ কমতে থাকে, যা এখন প্রায় শূন্যের কোটায়। তবে পদ্মার পানির গভীরতা বাড়ানো গেলে ও মা ইলিশ ধরা বন্ধ করলে আবারও ইলিশের পুরনো সেই সুদিন ফেরানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদের রিপোর্ট। 70-এর দশকে পদ্মায় জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত যেত ইলিশ এবং ডিম ছাড়ত। ফারাক্কায় বাঁধ দেওয়ার পর রাজশাহীতে ইলিশ কমতে থাকে। বাঁধের কারণে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় স্রোত কমে যায়, ফলে হার্ডিন ব্রিজ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায়। এই মেঘনা হয়ে পদ্মায় চলে আসে, পদ্মা হয়ে আবার উজানে এসে রাজশাহীর গঙ্গাতে আসে, এদিকে যমুনা বেয়েও ওরা আসাম পর্যন্ত যেত। আর এই পদ্মা দিয়ে এবং গঙ্গা দিয়ে ভাগলপুর অবধি ওখানে মানুষ ইলিশ ধরত। কিন্তু এটা ব্যত্যয় ঘটে গেল আমাদের এই গঙ্গায় পানি কমে যাওয়ায়। রাজশাহীর সুলতানগঞ্জ থেকে 4.7 কিলোমিটার এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতরে চলে গেছে। ফলে বাংলাদেশের অংশে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত থাকছে। এজন্য রাজশাহীতে ইলিশ কমছে বলছেন এই গবেষক। মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধকাল থাকলেও ইন্ডিয়ান সাইডে কিন্তু নিষিদ্ধকাল নাই, যার কারণে আমরা 17 সাল থেকে 23 সাল পর্যন্ত গবেষণায় দেখছি ফারাক্কা বাঁধ বা চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার পদ্মার অংশে কোনো বড় ইলিশ পাওয়া যায় না। গত 6 অর্থ বছরে আহরণের হার লক্ষ্য করলে দেখা যায় 2020-21 অর্থ বছরে যেখানে 741 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেছে, সেখানে গত অর্থ বছরে তা কমে প্রায় অর্ধেকে নেমে 492 মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এখন ইলিশ সেভাবে নিচু এলাকা থেকে উজানে আসে না। নদীতে পানির গভীরতা কমে যাওয়া, বাদ দেয়া, ড্রেজিংয়ে পানি ঘোলা হয়ে যাওয়া, তীব্র শব্দের কারণে ইলিশ আসা কমে গেছে। পদ্মা এখানে অসংখ্য চর আছে, এটা হলো এক। আর দ্বিতীয় হলো ওই বালু উত্তোলন করে, সেখানে একটা ভট 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 শব্দ হয়, আর ইলিশ মাছ শব্দ পছন্দ করে না। তৃতীয় হলো যে ড্রেজিং করে, যে ড্রেজিংও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শব্দ হয়। এই শব্দের কারণে যখন এসে শব্দ শোনে ইলিশ আর ওই জায়গাতে ঢুকতেছে না, তখন আবার ব্যাক করে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ভাটার, শরীয়তপুর, চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে উজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ যেতে পারে না, তাই রাজশাহী অঞ্চলে কমছে ইলিশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শুভ মহালয়ের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলে নানা আনুষ্ঠানিকতা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে হয় নানা আয়োজন। ভোর 6টা থেকে শুরু হয়ে চলে সকাল 7:30 পর্যন্ত। মন্দিরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে হয় চণ্ডীপাঠ, করা হয় দেবীর আরাধনা। এই সময় উপস্থিত ছিলেন ভক্তরা। চলে শিল্পীদের সুরের মঞ্চনায় আবাহনী সঙ্গীত ও মহিষাসুর বধ নৃত্যানুষ্ঠান। এবছর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী 9 অক্টোবর। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 13ই অক্টোবর শেষ হবে দুর্গোৎসব। আজকে শুরু বোধন হবে, আগামীতে বোধন হবে। আজকে মাকে আমন্ত্রণ জানানো হলো, মা আসছে আমাদের এই ধরাধামে সবার সুস্বাস্থ্য শান্তি নিয়ে, মায়ের এই বার্তা নিয়েই আসবে মা। এবারের প্রত্যাশা হলো মূলত শান্তি। আমরা জানি যে আমরা শান্তি মানে সকলেরই কাম্য, একান্তই কাম্য। তো আমার মূল ইচ্ছা হলো এবারে শারদীয় দুর্গোৎসবে বা দুর্গাপূজায় যেন মা সকলের জীবনে সুখ
শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দেয়। খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদরে জারি করা হয়েছে 144 ধারা। সহকর্মী অপু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঘটে এই ঘটনা। এর পরপরই পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় সদরের মহাজন পাড়া এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় একটি বাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদরে জারি করা হয় 144 ধারা। মোটামুটি স্বাভাবিক, তবে 140 জারি হচ্ছে। আমরা এই শহরবাসীর মধ্যে অনুরোধ করবো যেন তারা শান্তি বজায় রাখে এবং যে ঘটনা ঘটেছে এটা মামলা হবে এবং যা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জানা যায় খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন নিহত সোহেল রানা। ভিকটিম একই প্রতিষ্ঠানের 7ম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার শিক্ষার্থীকে যৌন নির্যাতন করার ঘটনা জানাজানি হলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের কক্ষে সোহেল রানাকে বেধড়ক মারধর করেন 10-15 জন পাহাড়ি যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে 2021 সালে 25 ফেব্রুয়ারি সোহেল রানার বিরুদ্ধে ওই শিক্ষা প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন তার বাবা। এ ঘটনায় কারাগার থেকে বের হয়ে আবারও প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁতে 8 জন নিহত হয়েছেন। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা। এখনো পরিবারগুলোতে থামছে না স্বজনদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। নওগাঁ থেকে সহকর্মী কাজী কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 16 বছর বয়সী দরিদ্র পরিবারের সন্তান রাসেল। অভাবের সংসারে ছোটবেলা থেকেই করতে হয়েছে দিনমজুরের কাজ। নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন রাসেল। সন্তানকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের দিনমজুর পিন্টু রহমান। কিন্তু ছাত্র আন্দোলনে 19 জুলাই নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন রাসেল। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 22 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কোনো সান্ত্বনাই যেন থামাতে পারছে না স্বজনদের চোখের পানি। মানুষে মারা ফেলেছে আর বাবা আমার লাশ ফিরে আলছে। টাকার অভাবে আমার ছেলে কাজত গিয়েছিল নারায়ণগঞ্জে, সে গুলি খেয়ে মারা গেছে। আমরা 2 মানুষই অসুস্থ হয়ে পড়েছি, খুব কষ্টতে আছি। সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়া গ্রামের বিপ্লব মণ্ডল ঢাকায় একটি সেলুনে নাপিতের কাজ করতেন তিনি। গত 5 আগস্ট ঢাকার বাইপাইল এলাকায় আন্দোলনে গিয়ে গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনিও। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা পরিবারটি। কষ্ট করে বাচ্চাকে মানুষ করছি বাবা, কোন কি করে চলা যাবে। হঠাৎ করে ছেলে মারা যাওয়ার কারণে আমি খুব অভাবের মধ্যে পড়ছি এবং ঋণগ্রস্ত হচ্ছি। একই উপজেলার বোয়ালিয়ার দোগাছি গ্রামের মাহফুজ আলম শ্রাবণ পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে কাজ শুরু করেছিলেন। গত 5 আগস্ট বুকে গুলিবিদ্ধ হয়ে শ্রাবণের মৃত্যুতে এখন দিশেহারা তার পরিবার। বাম পাশের গুলিটা একদম এপার ওপার হয়ে একদম এই কোমরের হাড়ের এই যে কানি ভেঙে বের হয়ে গেছিল। বাবা গেছিল সংসারের হাল ধরার জন্য এবং তার লেখাপড়া খরচ চালানোর জন্য। বাবা জানো এই দেশ থেকে দেশের জনগণ বা সরকার বাবাকে রাষ্ট্রীয় সম্মানিত করে। নিহতদের তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে পরিবারের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের তথ্য যদি পাই সরকারের সাহায্যের জন্য হচ্ছে আমরা মন্ত্রণালয়ে লিখবো, হ্যাঁ, যেন তারা সাহায্য পান। নিহতের পরিবারদের সরকারি সহায়তা ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 বছর আগে নির্মাণ করা হয় সেতু, কিন্তু সংযোগ সড়কের অভাবে অলস পড়ে আছে সেতুটি। শরীয়তপুরের ভোজেশ্বর সংযোগ সড়ক না থাকায়
যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। এলজিইডি বলছে, ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়ে উঠছে না। শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভোজেশ্বর ঝাপসা সেতুটি আধুনিক হলেও নেই যান চলাচল। ৬ বছর ধরে ৯৯ মিটারের সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জেলার সবচেয়ে বড় বন্দর ভোজেশ্বরের সাথে ঝাপসার সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৬ সালে সেতুটি নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০১৮ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান কামারজানি ব্রোজেন আনোয়ারা জিবি। এরপর ২০১৯ সালে ১৮ জুলাই ১৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নতুন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। ২০২১ সালের জুন মাসে সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি, যার ফলে সেতু দিয়ে যাতায়াতের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। আমাদের দাবি, আমাদের রাস্তাটা সুন্দর করে দিবে, আমাদের ব্রিজটা সুন্দর করে দেবে, যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে সুন্দর মতো যেতে পারি, হাত বাড়াতে সবাই সুন্দর মতো যাইতে পারে। ট্রলার ডাব দিয়ে যাতায়াত করতে হয়। এখন ধরেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটার কি হবে? আর এই রাস্তাটা পরিবর্তন হয় না দেখে আমরা যাতায়াত করতে পারি না। অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে বাড়িঘর ভাঙিয়া চুরা মনে করেন গাড়ি লয়ে একবার বাড়ির ভিতরে ঢুকে যায়। রাস্তার কারণে আপনার প্রতিদিন ২-১টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অনেক মানুষের হাত পা ভাঙছে, তারপরে মনে করেন অনেক গাড়ি উল্টা পড়ে যায়। এখানে নানা জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এলজিইডি। প্রথম কলে এভাব পড়াতে অনুমোদন দেয় না কর্তৃপক্ষ। পরবর্তীতে আবার আমরা টেন্ডার কল করেছি, ১৯ তারিখে ওপেনিং। যদি এটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর-জানুয়ারির মধ্যে আমরা এই ব্রিজটার অ্যাপ্রোচ শেষ হবে। অনেকটা বাধ্য হয়ে নদী পারাপারে নৌকার উপর ভরসা করছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।